আপনারা তো ক্রিকেট খেলা দেখেন, তাই না? ধরেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার টি-20 ম্যাচ চলতেছে, বাংলাদেশের দরকার 5 বলে 10 রান। ব্যাটিং করতেছে সাকিব আল হাসান, না সাকিব তো আবার ফ্যাসিবাদের দোষর, সে বাদ। ধরেন যে ব্যাটিং করতেছে তানিম ইকবাল, সেই মুহূর্তে বলার নো বল করলো আর আমরা পাইলাম ফ্রি হিট। এখন একটা 4 কিংবা 6 আমাদের ম্যাচটা জিতে দিতে পারে, কিন্তু তানিম ইকবাল করলো কি, সেই বলে কোনো রান নিতে পারলো না, মানে ফ্রি হিটে ডট বল। তখন আপনাদের ভেতর থেকে যে আক্ষেপটা বের হয়ে আসবে না, আমার একই ধরনের আক্ষেপ বের হয়ে আসছিল ঈদের দিন হল থেকে বের হয়ে। কারণ আমাদের বনলতা এক্সপ্রেসের তানিম নূরও তানিম ইকবালের মতো একই কাজ করেছেন। এই জন্য আবার আপনারা ভাববেন না যে বনলতা এক্সপ্রেস খুবই খারাপ সিনেমা। না, সিনেমা ভালো ছিল, কিন্তু 6টা মারতে পারলো না আর কি। আজকে কথা বলবো এবারের ঈদের ছবি বনলতা এক্সপ্রেস নিয়ে, যার ড্রাইভার ছিলেন তানিম নূর। যাত্রী হিসাবে ছিলেন বাংলাদেশের সব নামি দামি তারকারা: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর, বাঁধন, মম। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে গল্পটা নেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি বনলতা এক্সপ্রেসের গল্প, অভিনয় এবং টেকনিক্যাল নানান দিক নিয়ে কথা বলবো, আর সবশেষে থাকবে আমার পার্সোনাল রেটিংটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে আসুন ট্রেন ছেড়ে দেবার আগে আমরা উঠে পড়ি আর আমাদের জার্নি শুরু করি বনলতা এক্সপ্রেসে। প্রথমে কোনো ধরনের স্পয়লার ছাড়াই যদি গল্পটা শুরু করি, আমাদের গল্পটা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। শীতের রাতে একটা ট্রেন যাবে উত্তরবঙ্গে, নাম বনলতা এক্সপ্রেস। যাত্রী হিসাবে সেই ট্রেনে উঠে পড়ে নানান বয়সের, নানান শ্রেণী পেশার কিছু মানুষ। সেখানে যেমন আছে ইউনিভার্সিটি কিছু ছাত্রছাত্রী, তেমনি আছে মন্ত্রী, আছে ডাক্তার, গানের দল, অঙ্কের মাস্টার, আর ট্রেনের কর্মকর্তা কর্মচারী তো আছেই, আর আছে একটা লাশ। ভয় পাবেন না, এটা কোনো ভূতের গল্প না। যাত্রীদের সবার আছে নিজস্ব কিছু দুঃখ আর পার্সোনাল পলিটিক্যাল কিছু ক্রাইসিস। গল্পের শেষে সেই সব ক্রাইসিস কি সমাধান হয়, আর নানা ঘটনা দুর্ঘটনায় ট্রেনটা ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারলো কিনা, তাই আমরা জানতে পারবো সিনেমাটা দেখলে। সঠিক বলেছেন, একদম। বনলতা এক্সপ্রেস সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রধান চরিত্র নাই, এখানে অনেক চরিত্র, সকলেই প্রধান। আবার একইভাবে গল্পের যে মেইন কনফ্লিক্টটা সেটাও এখানে পরিষ্কার না। ধরে নিতে পারেন যে ট্রেনটা এখানকার মেইন ক্যারেক্টার, আর জার্নিটা হলো প্লট, আর যাত্রীরা সব সাবপ্লট। পুরো গল্পটা ট্রেনের ভেতরেই একটা রাতের গল্প। আবার এটাকে আপনারা চেম্বার ড্রামা বলবেন এমনও বলতে পারবেন না, এত এত চরিত্র আর সাবপ্লটের কারণে বড় এটাকে আপনারা সোশ্যাল পলিটিক্যাল ড্রামা বলতে পারেন, যেখানে কমেডি টোনটাই ছিল প্রধান। আগেই বলেছি যে গল্পটা নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে। হুমায়ুন আহমেদের প্রধান শক্তির জায়গা হলো তার মতো করে বাংলাদেশের মিডল ক্লাসকে আর কোনো লেখক বুঝতে পারেন নাই। সিনেমাটা দেখার আগে আমি উপন্যাসটা পড়ি নাই, এতে সুবিধাই হয়েছে, কোনো ধরনের প্রি কনসেপশন ছিল না। সিনেমাটা দেখে বাসায় ফিরে তারপরে উপন্যাসটা পড়লাম। কিন্তু কথায় আছে না যে কোনো লেখকই সারা জীবন ধরে কেবলমাত্র একটা উপন্যাসই লিখে। হুমায়ুন আহমেদের ক্ষেত্রেও সেটা সত্য। আপনারা যদি শ্যামল ছায়া সিনেমাটা দেখেন তাহলে তার গল্পের সাথে এই সিনেমার গল্পের অনেক মিল পাবেন। আবার আমার কাছে তার সব গল্পের নায়িকাকেই কেমন জানি রূপার মতো লাগে। সে যাকগে, আমরা আবার আমাদের বনলতা এক্সপ্রেসে ফিরি। তানিম নূর এখানে উপন্যাস থেকে অনুপ্রেরণা নিলেও নিজের মতো করে আবার অনেক কিছু ঢুকিয়েছেন, আর সেটা তার সিনেমার জন্য ভালোই হয়েছে। গল্পটা শুরু করেছে সে ট্রেনের ভেতরে যে লাশটা ছিল তার ভয়েস ওভার দিয়ে, যেন লাশটাই আমাদের গল্পটাকে শোনাচ্ছে। খুবই ভালো একটা ট্রিটমেন্ট হয়েছে। এইভাবে উপন্যাসের কিছু ক্যারেক্টার বদলে গেছে, আবার নতুন করে কিছু ক্যারেক্টার ঢুকেছে। সব মিলিয়ে সেই সব চেঞ্জগুলো উপন্যাসের যে মূল বক্তব্য আছে তার থেকে এই সিনেমার গল্পকে আলাদা করে না। বনলতা এক্সপ্রেস প্রায় 2.5 ঘন্টা রান টাইমের গল্প। নানান ধরনের, নানান মেজাজের অনেক ক্যারেক্টার এইখানে থাকায় গল্পের পেসিং বেশ ফাস্ট ছিল, বোর লাগে না। স্ক্রিপ্টে মেইন ক্যারেক্টার আর রেজুলেশনটা পরিষ্কার না থাকায় আমরা কেবল চরিত্রগুলো নিজেদের ক্রাইসিসের মধ্যেই ঘুরপাক খেতে থাকি। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। এই সিনেমার সবচেয়ে শক্তির জায়গা হলো এর সংলাপ ছাড়া এইখানে একটা মুহূর্তও নাই। তানিম নূরের যে বনলতা এক্সপ্রেস সেটা হলো আমাদের বাংলাদেশি সোসাইটির রিপ্রেজেন্টেশন। সেখানে ট্রেনের ভেতরে স্বল্প পরিসরে আর অল্প সময়ে ক্ষমতা, ধর্ম, ক্লাস আর সম্পর্কের নানা ডাইনামিক্সকে দেখানো হয়েছে। এখানে মন্ত্রী হলো ক্ষমতার প্রতীক, যার জন্য আলাদা বগি থাকে, সেখানে থাকে নানান সুযোগ সুবিধা, থাকে ডাক্তার,
থাকে বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধি হিসাবে ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর, ছাত্রছাত্রী, এমনকি ব্যান্ডের দল। কিন্তু তাদের ব্যক্তিগত ক্রাইসিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের সোশ্যাল পলিটিক্যাল যে ক্রাইসিসগুলো সেগুলো আন্ডারটোনে চলে যায়। এই বিষয়টা সিনেমাটাকে কোনো লাউড সোশ্যাল কমেন্টারি করতে দেয় না। আবার এই সিনেমাটা বিফোর সানরাইজ কিংবা ব্রিফ এনকাউন্টারের মতো কোনো পার্সোনাল গল্পও বলে না, যেখানে দেখা যায় যে দুইজন মানুষের মধ্যে ইমোশনাল কানেকশন তৈরি হচ্ছে। এটা অনেকগুলো মানুষের মধ্যে একটা কালেকটিভ কানেকশন তৈরি করে। বর্ণতা এক্সপ্রেসের সবচেয়ে দুর্বল যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখানে একটা দুইটা না, অনেকগুলা ক্যারেক্টার, কিন্তু আমাদের হাতে সময় মাত্র 2.5 ঘন্টা। বিরতির আগ পর্যন্ত আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হই, কিন্তু তাতেও সেটাকে যথেষ্ট মনে হয় না। চরিত্রগুলোর যে মোটিভেশন সেটাও খুব বেশি ক্লিয়ার ছিল না, ফলে তাদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি হয় না। ক্লাইম্যাক্সে যে চমকগুলো রাখার চেষ্টা করা হয়েছে সেগুলোর সাথে যদি আমরা ইমোশনালি কানেক্ট হতে পারতাম তাহলে সিনেমাটা একটা অন্য লেভেলে চলে যেতে পারতো, কিন্তু সেটা হয় নাই। আফসোস। যদিও এই সিনেমার সকলের অভিনয় ছিল অসাধারণ, কেবল মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী না, প্রতিটা পারফর্মার তার বেস্ট পারফরমেন্স দিয়েছেন। ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, শ্যামল মাওলা আর মমর মেয়ে, তার পারফরমেন্স দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর শরীফুল রাজের মায়ের চরিত্রে শামীমা নাজনীনের কথা বিশেষভাবে বলতে হয়, বাকিরাও একদম টপ নচ ছিল। বর্ণতা এক্সপ্রেসের ডিরেকশনের ক্ষেত্রে যে ভয়টা আমার প্রথম থেকেই ছিল সেটা হচ্ছে কনজাস্টের জায়গার মধ্যে ভিজুয়ালি যে ভেরিয়েশনটা সেটা থাকবে কিনা, সিনেমাটিক যে শট সেটা পাওয়া যাবে তো। ডিরেক্টর তানিম নূর সে জায়গায় ভালো মতোই উতরে গেছেন। শক্তিশালী সংলাপ আর দারুণ অভিনয়ের কারণে দর্শকদের এই ট্রেন জার্নিটা খারাপ লাগবে না। পরিচালকের আগের কাজের সাথে যদি তুলনা করি তাহলে এইখানেও তার সিগনেচার স্টাইলটা ছিল। উইটি ডায়লগ আর পপ কালচারের যে উপস্থিতি সেইটাকে খুব এনজয় করেছি, তবে তার উৎসব থেকে এই সিনেমাটা আরো ভালো হয়েছে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। সিনেমাটোগ্রাফার হিসাবে বরকত হোসেন পলাশ খুবই চ্যালেঞ্জিং এই কাজটা করেছেন। সালে সুবহান অনিমের যে এডিটিং সেটা আমাদের বোর হতে দেয় না। খুব বেশি সময় তিনি একটা সিনের মধ্যে না থেকে জাক্সটাপোজের মাধ্যমে এক সিন থেকে অন্য সিনে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছেন। মানে পুরা টিমের যে টেকনিক্যাল মুন্সিয়ানা সেইটা এই সিনেমাটায় পাওয়া গেছে। সিনেমায় যে গানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের নস্টালজিক করেছে। এই সিনেমায় আয়ুব বাচ্চুকে ট্রিবিউট জানানো হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং তার জন্য পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর আমি সবগুলো সিনেমা দেখে একদম শেষে এসে উৎসব দেখেছিলাম। সিনেমাটি সেই ঈদে আমার সবচেয়ে সেরা সিনেমা মনে হয়েছিল। খুবই পজিটিভ রিভিউ করেছিলাম। ভিডিওটা আমি কমেন্টে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ঈদের সবার আগে গিয়ে বনলতা এক্সপ্রেস দেখলাম, তাই অন্য সব ছবির সাথে তুলনা করতে পারছি না, কিন্তু আমার কাছে যে অভিজ্ঞতা সেটা খারাপ লাগে নাই। এই সিনেমাটা কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। এখানকার সবচেয়ে যে ভালো দিক সেটা হচ্ছে এর সংলাপ আর অভিনয়, আর খারাপ দিকটার মধ্যে ছিল এর ক্যারেক্টার আর যে কনফ্লিক্ট সেটা ক্লিয়ার না থাকা। মেইনলি চরিত্রগুলোর যে ডেভেলপমেন্ট, মোটিভেশন এবং তাদের সাথে ইমোশনাল যে কানেকশন সেটা তৈরি না হওয়া। তবে আপনারা যদি সিনেমা হলে গিয়ে বনলতা এক্সপ্রেসে জার্নি করেন তাহলে আপনাদের যে জার্নিটা সেটা আনন্দময় হবে, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু এটা আপনাকে জীবন সম্পর্কে নতুন ভাবনা আর নতুন মানুষ হিসাবে তৈরি করতে সহায়ক হবে, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। বলেন কি? এই সকল বিষয়কে বিবেচনায় রেখে এই সিনেমায় আমার যে পার্সোনাল রেটিং সেটা হচ্ছে 10-এ 7। আপনি যদি আপনার পরিবারের সবাইকে নিয়ে একটি মজার ফ্যামিলি ড্রামা দেখতে চান যেখানে আপনি প্রতিটি মুহূর্ত এনজয় করবেন, তাহলে আর দেরি না করে এখনই বনলতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। 100% খাঁটি বাংলা সিনেমার সাথে আপনার যাত্রা শুরু করেন। আপনার যাত্রা শুভ হোক এই কামনায়। আর ইতিমধ্যে যদি সিনেমাটা দেখে ফেলেন তাহলে আপনার অনুভূতি জানান, আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গে থাকুন। ঈদ মোবারক।